5 বছরের ছোট্ট মেয়ে লিলিকে জন্মের পর কেউ হাসপাতাল থেকে চুরি করে নদীর ধারে ফেলে দেয়। সেখানে তাকে খুঁজে পাই মার্ক নামে এক তরুণ। সে ছিল মুক বধির। নিজের কষ্ট ভুলে সে লিলিকে বুকে টেনে নেয়, আর শুরু হয় তাদের বাবা মেয়ের সংগ্রামী জীবন। দরিদ্রের মাঝেও তারা ছিল ভীষণ সুখী। লিলি ছিল মার্কের পৃথিবী, আর মার্ক ছিল লিলির ভরসা। কিন্তু একদিন হঠাৎ করেই ফিরে আসে লিলির আসল মা। লিলির সামনে দাঁড়িয়ে গেল এক অদ্ভুত প্রশ্ন, কে তার প্রকৃত পরিবার, রক্তের টান, নাকি ভালোবাসার বাঁধন? চলুন এখন আমরা মেইন গল্পে চলে যাই। গল্পের শুরুতেই দেখা যায় মার্ক একটা বাচ্চাকে নিয়ে তার বন্ধুর জনির কাছে আসে। জনি এই ক্যান্টিন পরিচালনা করে। মার্ক কথা বলতে পারে না। সে তার বন্ধুর দিকে তাকিয়ে বোঝাতে চাইছে সে কিভাবে বাচ্চাটার কান্না থামাতে পারবে। এখানে সিন কাট হয়। 5 বছর পরের দৃশ্য দেখানো হয়। আমরা একটা মেয়েকে খেলা করতে দেখি এবং স্কুলে যেতে দেখি। এই মেয়েটি হচ্ছে লিলি, যাকে মার্ক কুড়িয়ে পেয়েছে। লিলিকে তার চারপাশের সবাই খুব ভালোবাসত। সে এখানকার সবার মধ্যমণি। লিলিকে সুপার শপে বাজার করতে দেখা যায়। মার্ক সারাদিন কাজ করে, তাই ঘরের অনেক কাজ তাকে করতে হয়। যদিও তার বয়স মাত্র 5 বছর, এই বয়সে সে খুব ম্যাচিউর। কারণ তার বাবা মুক বধির, তাই সে এখন থেকেই তার বাবাকে হেল্প করে। সে শপ অ্যাটেন্ডেন্টকে টাকা দিয়ে মার্কের ফ্রেন্ড জনির কাছে আসে। জনি তাকে একটা জুস খেতে দেয়। সে জনিকে বলে, চাচ্চু তুমি আমাদের সাথে সিনেমা দেখতে চলো। বাবা এত শব্দ বুঝতে পারে না, তাই আমার বারবার অনুবাদ করতে হয়। তুমি আমাদের সাথে গেলে আমার হেল্প হবে। জনি জানাই পরের বার সে তাদের সাথে সিনেমা দেখতে যাবে। সে তাদের দুজনের জন্য খাবার বানিয়ে দেয়। লিলি খাবারগুলো ভালো করে দেখে নিচ্ছে সবজি আছে কিনা, কারণ সে সবজি পছন্দ করে না। সে খাবার নিয়ে ওয়াচ টাওয়ারে যায় এবং মার্ককে ভিডিও কল দেয়। মার্ক তাকে দেখে দ্রুত ওয়াচ টাওয়ারে চলে আসে। তারপর তারা বাবা মেয়ে একসাথে খাবার খায়। লিলি বলে, বাবা আমি স্কুল থেকে নাচ শিখেছি, তুমি কি আমার সাথে নাচবে? এরপর মার্ক তার সাথে নাচতে শুরু করে। লিলি আসার পর থেকে মার্ক একজন স্ক্রু সদস্যের থেকে একজন সিপাইয়ার্ড রক্ষণাবেক্ষণ কর্মীতে স্থানান্তর হয়েছে। সে সমুদ্র থেকে স্থলে ফিরে এসেছেন। পরের দিন সকালে জনি লিলির জন্য সবজি রেসিপি তৈরি করেন। তিনি খাবারের সাথে এমনভাবে সবজি মিক্স করেন সে কখনোই বুঝতে পারে না যে সবজি খাচ্ছে। লিলি মার্ককে খাবার খাইয়ে দেয় এবং জনির রান্নার অনেক প্রশংসা করে। এরপর তারা বাবা মেয়ে সিনেমা দেখে ট্রেনে করে বাড়ি ফিরতে থাকে। লিলি বলে, বাবা সিনেমাটা সত্যিই মর্মস্পর্শী ছিল। মার্কও তার ভাষায় লিলিকে সিনেমার সম্পর্কে কিছু বলে। এরপর তাদেরকে স্টেশনে দেখায়। মার্ক ইশারায় কিছু বলে স্টেশনের মেয়েটিকে। মেয়েটি তার ভাষা কিছু বোঝে না। সে লিলিকে জিজ্ঞাসা করে, তোমার মা কোথায়? সে বলে, আমার মা হাওয়াইতে থাকেন। আমরা এখন টাকা সঞ্চয় করছি। যখন আমরা যথেষ্ট টাকা সঞ্চয় করব তখন মায়ের কাছে যাব। লিলিকে হয়তো তার বাবা এটাই বলেন। রাতে তারা ক্যান্টিনে যায়, সেখানে মার্কের ফ্রেন্ডেরাও আসে। তারা সবাই একসাথে ডিনার করে এবং লিলির বলা গল্প শুনে। তারা সবাই লিলিকে খুব ভালোবাসে। তার কথা শুনতে সবাই এখানে ছুটে আসে। সে বিভিন্ন ধরনের অ্যাক্টিং করে, তার সাথে সাথে সবাই তার মতো অ্যাক্টিং করে। সে এখানেই সবার সাথে আনন্দে বেড়ে উঠছে। পরের দিন সকালে মার্ক নাস্তা বানাচ্ছে, অন্যদিকে লিলি ফ্লোর ক্লিন করছে এবং বাবার সাথে গল্প করছে। হঠাৎ তার চোখে পড়ে আলমারির উপরে একটা টেডি বিয়ার। সে এটা পারতে চাই, বাট এটা অনেক উপরে। তাই সে একটা টুলের উপরে দাঁড়িয়ে টেডি বিয়ার পারার ট্রাই করে, বাট দুর্ভাগ্যবশত সে সেখান থেকে মেঝেতে পড়ে যায়। সে বাবা বাবা বলে ডাকতে থাকে। এদিকে মার্ক টের পায়নি লিলি যে মেঝেতে পড়ে গিয়েছে। কিছু সময় পর
মার্ক লিলিকে হসপিটালে নিয়ে এসে এদিক ওদিক ছুটাছুটি করতে থাকে, বাট তার কথা কেউ বুঝতে পারে না। তারপর একজন ডক্টর এসে লিলিকে বেডে শোয়ায় এবং মার্ককে জিজ্ঞাসা করে কিভাবে বাচ্চা আঘাত পেয়েছে। সে চিৎকার করে আর তার ভাষায় কিছু বলতে থাকে, বাট কেউ বুঝে না তার ভাষা। একটু পর সেখানে জনি আসে, তখন মার্কের একজন ফ্রেন্ড মৌ তাকে বলে লিলিকে নিয়ে গেছে। হাসপাতালের একজন সমাজকর্মী তার দেখাশোনা করছে। আপাতত লিলির সাথে আমাদের কারোর দেখা করার অনুমতি নেই। এদিকে মার্ক পাগলামি করছে তাকে দেখা করার জন্য। জনি তখন সমাজকর্মীর সাথে দেখা করে। সেই মহিলা বলে বাচ্চা অনেক আঘাত পেয়েছে, এখন তার সাথে কারো দেখা করা ঠিক হবে না। এই বলে মহিলাটি যখন চলে যেতে নেই তখন মার্ক এসে বলে লিলিকে সে দেখতে চাই। মহিলাটি বলে এভাবে উত্তেজিত হলে বাচ্চাটির ক্ষতি হবে। এরপর জনি তাকে বুঝিয়ে শান্ত করে। তারপর লিলিকে দেখি সে সেই মহিলাকে জিজ্ঞাসা করে মার্ক আমাকে নিতে আসেনি কেন। লিলিও অস্থির হয়ে যাচ্ছে মার্ককে দেখার জন্য। মহিলা তাকে জিজ্ঞাসা করে তুমি কি ঘরের কাজ করার কারণে পড়ে গেছ। সে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। তখন মহিলা বলে তোমার বয়স তো মাত্র 5 বছর। সে বলে তাতে কি, ঘরের কাজে সাহায্য করা কি দোষের। তখন একজন নার্স এসে সেই মহিলাকে লিলির ব্লাড টেস্টের রিপোর্ট দেয়। সে রিপোর্ট দেখে বলে তোমারও আমার মতো এবি ব্লাড গ্রুপ। তুমি বড় হয়ে বুদ্ধিমতী হবে। এটা শুনে লিলি বলে বাবার ব্লাড গ্রুপও, তাহলে বাবা কি হবেন। তখন সে বলে তোমার বাবার ব্লাড গ্রুপও। তার মনে সন্দেহ হয়। এরপর দেখা যায় হসপিটালের সমাজকর্মীরা মার্ককে জিজ্ঞাসাবাদ করছে। তারা জিজ্ঞাসা করে লিলির মা কোথায় আর তার সাথে তোমার রক্তের গ্রুপ মিল নেই কেন। মার্ক তার ভাষায় বলে আমি জানি না। তখন ছেলেটি বলে সে তোমার জৈবিক সন্তান না। মার্ক বলে লিলি তার মেয়ে। এরপর তারা জনির ক্যান্টিনে আসে এবং মার্কের ফ্রেন্ডদেরকে বলে এবি রক্তের গ্রুপের একটি শিশু জন্ম দেওয়ার জন্য অবশ্যই তার বাবা মায়ের শরীরে এ এবং বি উভয় প্রভাবশালী জিন থাকতে হবে। কখনোই ও গ্রুপের রক্ত এবি গ্রুপ রক্তের সন্তান জন্ম দিতে পারে না। এই কথা শুনে সেখানে উপস্থিত একটি ছেলে বলে আপনারা আসলে কি বোঝাতে চাচ্ছেন। তখন সমাজকর্মীর সেই ছেলেটি বলে লিলি মার্কের জৈবিক সন্তান নয়, আর মার্কের আর্থিক অবস্থার কারণে সন্তান দত্তক নেওয়া অসম্ভব। তখন জনি বলে আমরা সবাই জানি লিলির মা তাকে ছেড়ে চলে গিয়েছে, তারপর থেকে মার্ক তাকে লালন পালন করছে। মার্কের অন্য আরেক ফ্রেন্ড বলে এটাই সত্য, আমরা ছোট থেকেই লিলিকে দেখছি। তখন সেই ছেলেটি বলে আমরা অজানা বংশোদ্ভূত শিশু খুঁজে পেলে ডাটাবেসের সাথে শিশুটি ডিএনএ তুলনা করি। লিলিরও তাই করব, সত্য শীঘ্রই প্রকাশিত হবে। এই বলে তারা চলে যায়। তখন জনি এবং বাকিরা চিন্তায় পড়ে যায় লিলি কি তাদের মাঝে আর ফিরবে না। সে যদি না ফিরে তাহলে মার্ক তো পাগল হয়ে যাবে। তার চোখ পড়ে একটা গ্রুপ পিকচারের উপর। তার মনে পড়ে সেদিন রাতের কথা। মার্ক বক্সে করে একটি শিশুকে নিয়ে এসেছিল। এরপর যত্ন করে তাকে কিভাবে বড় করে। অন্যদিকে মার্ককে জেলখানায় বন্দি করে রাখা হয়। তখন জনির পাঠানো আইনজীবী তার সাথে দেখা করতে আসে এবং তাকে একটা পেপারে সাইন করতে বলে। সে তখন তার ভাষায় বলে লিলিকে সে কখন পাবে। আইনজীবী বলে আমি তোমাকে এখান থেকে বের করতে পারবো, বাট লিলিকে তোমার কাছে এনে দিতে পারবো না, কারণ সে তোমার জৈবিক সন্তান নয়। আর তারা লিলির জৈবিক বাবা মাকে খুঁজে পেলে তাকে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা শুনে সে অনেক কষ্ট পায়। অবশেষে ডিএনএ প্যারেন্টেজ টেস্টিংয়ের মাধ্যমে লিলির মাকে খুঁজে পাওয়া যায়। এরপর আইনজীবী মার্ককে লিলির সাথে দেখা করায়। সে তাকে দেখে জড়িয়ে ধরে বলে বাবা আমি কেন তোমার সাথে বাড়ি যেতে পারছি না।
আমি পড়ে গিয়েছি বলেই। মার্ক তার ভাষায় লিলিকে অনেক কিছু বলে। সে একটু অভিমানের সুরে বলে তুমি নিজের ভালো যত্ন নিতে পারো না। তাই আমাকে তোমার যত্ন নিতে হবে, তোমাকে আমার যত্ন নিতে হবে। সে আবার কান্নার সুরে বলে তোমাকে ছাড়া আমার থাকতে কষ্ট হয়। আমি ঘুমাতে পারি না। এই বলে মার্ককে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। মার্কও কান্না করে। তখন আইনজীবীর কাছে একটা কল আসে। তিনি মার্ককে ডেকে বলেন, লিলির মাকে খুঁজে পাওয়া গেছে, তিনি শীঘ্রই আসছে। এই বলে তিনি দ্রুত মার্ককে নিয়ে চলে যায়। মার্কের মনে পড়ে সেদিন রাতের কথা, যেদিন কেউ স্পিডবোটে করে নদীর ঘাটে ফেলে যায় লিলিকে। লিলি বড় হওয়ার পর অনেকবার তাকে স্পিডবোটে চড়িয়েছে সে। এই নদীতে কত স্মৃতি তাকে নিয়ে। সে সারারাত জেগে থাকত লিলিকে নিয়ে, তার বন্ধুরাও তখন জেগে থাকত। এরপর আমরা লিলির মাকে দেখি সে এক পুলিশের সাথে হাত মিলায়। তিনি তাকে লিলির পিকচার দেখাতে থাকে আর বলে এই লোকটি শিশুকে হসপিটালে নিয়ে আসে, এখন লোকটিকে বন্দি করে রাখা হয়েছে। লিলির মা বলে এই লোকটাই আমার মেয়েকে হসপিটাল থেকে চুরি করে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। অন্যদিকে সমাজকর্মীর সেই মেয়েটি লিলিকে জানায় তার মা তাকে নিতে আসছে। সে বলে তোমরা মার্ককে কেন গ্রেফতার করেছ? সে মেয়েটিকে এটা সেটা ছুঁড়ে মারে আর বলে আমি মার্ককে চাই। এরপর লিলির মা সেই ক্যান্টিনে এসে কিছু সময় বসে সবার কথা শুনতে থাকে। তখন জনি বলে তুমি লিলির জৈবিক মা তাই না? সে রেগে গিয়ে বলে আমি লিলির মা নই, তার নাম ওয়াংজিংজন। তখন জনি বলে ওয়াংজিংজন নামটা সুন্দর, আর সে আমাদের সবার কাছে খুব জনপ্রিয়। এই কথা শুনে সে চিৎকার করে বলে, একজন অস্বাভাবিক এবং অদ্ভুত মানুষের তত্ত্বাবধানে বেড়ে ওঠার পর গত 5 বছরে আমার মেয়ে কেমন জীবন যাপন করেছে তা কল্পনা করা আমার পক্ষে কঠিন। আমি ভাবতেই পারছি না আমার মেয়ে এমন পরিবেশে বেড়ে উঠেছে। এই বলে সে চলে যায়। পর রুমে ফিরে সে তার মেয়ের পিকগুলো দেখতে থাকে আর কষ্ট পায়। সকাল হতেই সে লিলির সাথে দেখা করতে বেরিয়ে পড়ে। তাকে দূর থেকে দেখে সে কান্না করে। লিলি তখন ছবি অঙ্কন করছিল। তার মা তার পাশে গিয়ে বসে। লিলি তখন বলে তুমি কি আমার মা? অপরদিকে সারা দেশে সংবাদ প্রচার হয়। চীনে একজন সুপরিচিত মহিলা উদ্যোক্তা মিসেস আইজেন পুলিশের সহায়তায় তার দীর্ঘদিনের হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পান। আজ সকালে যখন তারা দেখা করলেন, তখন তারা খুবই মুগ্ধ হয়েছে। পিতৃত্ব পরীক্ষার রিপোর্টে ও স্পষ্টভাবে দুজনের মধ্যে রক্তের সম্পর্ক নিশ্চিত করা হয়েছে। তারপর দেখায় লিলির মা তাকে নিয়ে বাসায় ফিরছে। সে বারবার মার্কের কথা জিজ্ঞাসা করে এবং তাকে খুঁজতে থাকে। তখন তার মা বলে মার্ক আসবে না, আমাদের জন্য গাড়ি অপেক্ষা করছে, চলো। এই বলে লিলিকে গাড়িতে উঠায়। এরপর তারা বাসায় আসে। লিলিকে তার মা বলে এখন থেকে তুমি তোমার মায়ের সাথে এখানে থাকবে, তুমি এখানে যা খুশি করতে পারো। এই বলে সে তাকে একটা সারপ্রাইজ দেয়। তার মা তার জন্য মার্কেট থেকে সব ধরনের খেলনা নিয়ে এসেছে, বাট এত কিছু দেখেও সে খুশি হয় না। সেদিন সে একটা টেডি বেয়ার পেয়ে যতটা আনন্দ হয়েছিল, আজ এত জিনিসও তাকে সেই আনন্দ দিতে পারেনি। তার মন আরও খারাপ হয়ে যায়। তাকে খুশি করার জন্য তার মা অনেক কিছু করেন, বাট তিনি ব্যর্থ হন। মেয়ের এই অবস্থা দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন। লিলি তখন মন খারাপ করে জানালার পাশে গিয়ে বসে। এরপর তার মা একজনকে কল দিয়ে বলে, ফিরতি ফ্লাইট স্থগিত করুন, আমি এই অবস্থায় আমার মেয়েকে নিয়ে যেতে পারবো না। এদিকে মার্ককে জামিনে মুক্ত করে আনা হয়। লিলির জন্য তার বন্ধুদের ভীষণ মন খারাপ। মার্ক তো একদম চুপ হয়ে গিয়েছে। তখন কালো শার্ট পরা ছেলেটি বলে আইজেন জোর দিয়ে বলে, মার্ক তার সন্তান চুরি করেছে এবং এর উপর নেতিবাচক প্রভাব পড়েছে।
সে চায় মার্ক কখনোই লিলিকে আর না দেখুক। এই কথা শুনে লাল জ্যাকেট পরা ছেলেটি বলে, যেহেতু লিনির মা বলেছে মার্ক তার সন্তানকে চুরি করেছে, তাহলে চলো সত্যি লিলিকে চুরি করে নিয়ে আসি আমরা। সাদা শার্ট পরা লোকটি তখন বলে মার্ক বছরের পর বছর কত কষ্ট করেছে লিলির জন্য, আজ তার এই প্রতিদান। মার্কের পাশে বসা মেয়েটি বলে, তুমি চিন্তা করো না, আমাদের লিলি আমাদের কাছেই ফিরে আসবে। সে তো জানে আমরা তাকে কতটা ভালোবাসি। মার্ক কান্না করে উঠে সে সবাইকে তার ভাষায় বলে, এই হাত দিয়ে আমি তাকে বড় করেছি, আমার বুকে আগলে রেখেছি, সে আমার মা, আমি তাকে ছাড়া থাকতে পারছি না। সকালে আইজেন ঘুম থেকে জেগে দেখে তার পাশে লিলি নেই। সে পাগলের মতো খুঁজতে শুরু করে তাকে। তারপর দেখে সে বেসিনের সামনে দাঁত ব্রাশ করছে। লিলিকে দেখে সে কান্না করে আর বলে, আমি ভেবেছি তোমাকে আবারও হারিয়ে ফেলেছি। এরপর তারা মা মেয়ে নাস্তা করতে বসে। তার মা যখন সবজি মুখে দিয়ে ফেলে দেয়, তখন সে বলে, আমি সবজি একদম পছন্দ করি না। তখন তার মা বলে, আমিও সবজি পছন্দ করি না। এদিকে মার্ক সারাদিন লিলির পিক দেখে। সে ওয়াচ টাওয়ারে রাত পার করে। পরের দিন মার্ককে করতে নেওয়া হয়, সেখানে লিলির মাও আসে। মার্কের আইনজীবী তাকে বুঝিয়ে বলছিল, তুমি যদি লিলিকে চাও তাহলে জেল থেকে মুক্তি পাবেন। তারপর শুরু হয় দুই পক্ষের আইনজীবীর তর্ক বিতর্ক। মার্কের আইনজীবী জানায়, সে বাচ্চাটাকে চুরি করেনি, সে বাচ্চাটাকে কুড়িয়ে পেয়েছে এবং সন্তানের মতো লালন পালন করেছে। তখন বিপক্ষের আইনজীবী বলে, সে একজন নিরক্ষ মুখ বধির, তাই সে শিশুকে নিরাপত্তা দিতে পারেনি, আর সে যেহেতু জৈবিক বাবা নন, তার কোন অধিকার নেই শিশুটির উপর, সে আর কখনোই দেখতে পারবে না লিলিকে। করতে রায় হয়, মার্ক কখনো লিলিকে দেখতে পারবে না। এটা শুনে মার্ক পাগলামি শুরু করে। সে তার ভাষা বোঝায় লিলিকে সে খুব ভালোবাসি, তাকে অনেক যত্ন করেছে, সে তার মেয়ে, তাকে ছাড়া সে থাকতে পারবে না। মার্কের এই অবস্থা দেখে তার বন্ধুরাও কষ্ট পায়। তারাও লিলিকে অনেক ভালোবাসত। এরপর মার্ক মুক্তি পেয়ে জনির ক্যান্টিনে আসে। জনি তাকে বলে, লিলির জন্য আমাদের সবার অনেক কষ্ট হচ্ছে, তুমি তাকে সব সময় সেরাটা দেওয়ার চেষ্টা করেছ, অনেক পরিশ্রম করেছ তার জন্য। জনি আরও বলে, লিলির প্রতি তার মায়ের ভালোবাসা ও সম্পূর্ণ, সে তাকে সব কিছু দিতে পারবে, এমন অনেক জিনিস আছে যা আমরা তাকে দিতে পারিনি। জনি মার্ককে ডেকে বলে, তুমি কি কখনো ভেবে দেখেছ মার্ক, যখন সেই ব্যক্তি তার মায়ের কাছ থেকে লিলিকে কেড়ে নিয়েছিল তখন তার মা কতটা কষ্ট পেয়েছিল। এবার হয়তো সৃষ্টিকর্তা তার মাকে পাঠিয়েছেন আমাদেরকে এটা মনে করিয়ে দেওয়ার জন্য, তার মা কতটুকু কষ্ট পেয়েছে। লিলিকে ফিরিয়ে দেওয়ার সময় হয়েছে, সে আমাদের ছেড়ে যাচ্ছে না, সে তার বাড়ি চলে যাচ্ছে। মার্ক তখন বলে, আমি লিলিকে শেষবারের মতো আরেকটু দেখতে চাই। এরপর জনি লিলির সাথে দেখা করতে যায়। তাকে দেখে সে দৌড়ে এসে জড়িয়ে ধরে বলে, তুমি কি আমাকে মার্কের কাছে নিয়ে যেতে এসেছ? সে জনির কাছে বায়না ধরে, তার হাতে বানানো খাবার সে মার্কের সাথে খেতে চাই। এরপর জনি লিলির মাকে বলে, লিলিকে মার্ক বড় করেছে, যদি তুমি তাকে এভাবে নিয়ে যাও তাহলে তার কান্নার যন্ত্রণা সারা জীবন থাকবে। মার্কের সাথে শেষবারের মতো দেখা করে তারপর নিয়ে যাও। এরপর দেখি জনি লিলির জন্য সবজি মিক্স করে, সেই খাবার বানায় যা সে খুব লাইক করত। লিলির মাকে বলে সেই কখনো সবজি খেতে চাইতো না, তাই আমি এভাবেই সবজি মিক্স করে তার জন্য খাবার বানাই। লিলি খাবার দেখে খুব খুশি হয় আর তার মাকে বলে, একটু খেয়ে দেখো, অনেক সুস্বাদু। তার মা একটু মুখে দিয়ে বলে, সত্যি রেসিপিটা সুস্বাদু,
তখন সেখানে মার্ক আসে। লিলি মার্ককে জড়িয়ে ধরতে চায় বাট তার মা বাধা দেয়। তখন জনি বলে আজকের পর থেকে তো আর কখনো তাদের দেখা হবে না। এটা শুনে সে লিলিকে ছেড়ে দেয়। লিলি মার্ককে জড়িয়ে ধরে। এরপর মার্ক তাকে খাইয়ে দেয়। সে বলে এতদিন তুমি আমাকে নিতে আসোনি কেন? আমি তোমাকে মিস করেছি বাবা। মার্ক তখন সরি বলে। তাদের বাবা মেয়ের ভালোবাসা দেখে লিলির মা বিরক্ত হয়ে বাহিরে চলে যায়। তখন জনি তার কাছে এসে বলে তাদের দুজনকে একটু সময় দাও। চিন্তা করো না, লিলি তোমার সাথে যাবে। তারা দুজন 5 বছর ধরে দিনরাত একসাথে আছে। আবার নতুন জীবন শুরু করার আগে তাদের দুজনের সম্পূর্ণ বিদায় প্রয়োজন। আর আজ মার্ক এখানে এসেছে শুধু লিলিকে তোমার সাথে ভালোভাবে বাড়ি যেতে দেওয়ার জন্য। এরপর লিলির মা বাসায় ফিরে লিলির ছোট্ট সময়ের পিক এবং ভিডিও দেখতে থাকে। তখন সে এসে বলে ওই কণ্ঠস্বরটা কার, মা? সে বলে ওই কণ্ঠস্বরটা তোমার বাবার। সে জিজ্ঞাসা করে বাবা কোথায়? আমাকে নিতে আসেনি কেন? তার মা বলে বাবা ভেবেছিলেন মা তোমাকে কখনো খুঁজে পাবে না, তাই সে মাকে ছেড়ে চলে গেছে। এই বলে সে লিলিকে কোলে নিয়ে তার ছোট্ট সময়ের পিক দেখিয়ে বলে দেখো তুমি কত ছোট্ট ছিলে, চোখের পলকে তুমি এত বড় হয়ে গেছো। গত 5 বছর আমি অনেক যন্ত্রণা ভোগ করেছি মা, আর হারাতে পারবো না তোমাকে। লিলি বলে মার্ক আমাকে বলেছে তোমার সাথে চলে যেতে, আমি এখন থেকে তোমার সাথে থাকব। পরের দিন সকালে তারা চলে যাওয়ার জন্য রেডি হয়। মার্ক তাদের সবকিছু এগিয়ে দেয়। এদিকে লিলি একে একে সবার কাছ থেকে বিদায় নেই। এরপর মার্কের কাছ থেকে বিদায় নেওয়ার পালা। মার্ক তার সামনে হাঁটু গেড়ে বসে। লিলি তাকে বলে এখন থেকে নিজে যত্ন নিতে জানতে হবে। আর কাজ থেকে ভোরবেলায় বাড়ি ফিরলে বিছানায় শুয়ে পড়বে না। খাবার খেয়ে তারপর ঘুমাবে। এখন তো আমি থাকব না, কে ডেকে খাওয়াবে তোমাকে? এই বলে সে কান্না শুরু করে। এটা দেখে তার মাও কান্না করে। এরপর মার্ক তাকে জড়িয়ে ধরে বলে বাবা তোমাকে খুব মিস করবে মা, তুমি ভালো থেকো। চলে যাওয়ার আগে লিলি মার্কের বন্ধুদেরকে বলে আমার মা আমার যত্ন নিবে, তোমরা মার্ককে দেখে রেখো। তারপর সে মার্কের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। সে চলে যাওয়ার পর মার্ক চিৎকার করতে থাকে। তাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা হয়তো পৃথিবীর কারোর নেই। সৃষ্টিকর্তা তাকে এমনভাবে তৈরি করেছেন তার কষ্ট প্রকাশ করাও কঠিন, আর 10টা স্বাভাবিক মানুষের মতো সে তার কষ্ট প্রকাশ করতে পারে না। এটাই হয়তো তার নিয়তি। আজকের গল্পটা এখানেই শেষ হয়।